রেজোনেন্স ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে ডাউ প্রসেস এবং বেঞ্জাইন মেকানিজম সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। ফেনল প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে ডাউ প্রসেস, ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুতি। তোমরা জানো যে ক্লোরোবেনজিন বা বেনজিন ডেরিভেটিভ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রতি ইনঅ্যাক্টিভ। কেন না, বেনজিন অর বেনজিন ডেরিভেটিভ তারা ইলেকট্রনের আধা, তাদের কাছে ইলেকট্রন অনেক বেশি আছে, ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। নিউক্লিওফাইল যখন ইলেকট্রন দিতে আসে, সেই নিউক্লিওফাইল কাছ থেকে ইলেকট্রন নেবার কোনো ইচ্ছা বেনজিন বা বেনজিন ডেরিভেটিভে নেই। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা কি? 2 নম্বর কারণটা হচ্ছে যে ক্লোরোবেনজিন বা বেনজিন ডেরিভেটিভের কথা যদি আমরা ভাবি না, এখানে যে পি অরবিটালগুলো আছে, এই পি অরবিটালগুলো যে ইলেকট্রন ক্লাউডটা তৈরি করেছে, নিউক্লিওফাইলকে এইখান থেকে এখানে অ্যাটাক করতে গেলে এ হাইলি স্টেরিক্যালি হিন্ডার্ড, যার জন্য এটা একটা সমস্যা। 3 নম্বর হচ্ছে, তোমরা এটাও জানো যে বেনজিন ডেরিভেটিভ যেমন ক্লোরোবেনজিনের সঙ্গে ক্লোরিন যে লোন পেয়ার আছে, এটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য কী হবে না, এখানে একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়ে যায়, ডেল প্লাস একটা পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়ে যায়, আর এই পজিশনগুলোতে ডেলটা মাইনাস ক্যারেক্টার তৈরি হয়। তাই এই পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়ে যাওয়ার জন্য বন্ধনের শক্তি বা বন্ড স্ট্রেংথ বেড়ে যায়, তার জন্য ক্লোরিনের লিভিং প্রপার্টি ডিক্রিজ করে। তাহলে বেশ কিছু কারণ আছে যার জন্য ক্লোরোবেনজিন বা বেনজিন ডেরিভেটিভগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে না। তবে করে না মানে কখনোই করে না এমনটা না। আমরা রিয়াকশন কন্ডিশন চেঞ্জ করে এই রিয়াকশনগুলোকে এক্সিকিউট করাতে পারি। রিগোরাস বা ভিগোরাস রিয়াকশন কন্ডিশনে, যেমন হায়ার প্রেশার, হায়ার টেম্পারেচারে আমরা এই রিয়াকশনকে এক্সিকিউট করাতে পারি। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক, SNAR, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যারোমেটিক, SNAR। কি হবে না, আমরা এখনই দেখলাম যে ক্লোরোবেনজিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করতে চায় না, কিন্তু এখানে যদি আমরা অ্যাকোয়াস NaOH in presence of 350 degree Celsius and high pressure, 300 atmosphere pressure দিই, then it will produce sodium phenate, which will after acidification produce phenol. After acidification it will produce phenol. সো এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনের কন্ডিশন দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা হায়ার কন্ডিশনে রিয়াকশনটা এক্সিকিউট করবে, অনেক বেশি চাপ এবং বেশি তাপমাত্রায়। এই রিয়াকশনের মেকানিজম স্টাডি করে দেখা গেল যে এটা একটা বেনজাইন ইন্টারমিডিয়েট ফর্মেশনের মাধ্যমে ঘটে। বেনজাইন ইন্টারমিডিয়েটটা কি না, যেমন তোমরা পড়েছো যে ক্লোরোবেনজিন, এই কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল, এগুলো যেমন একটা ইন্টারমিডিয়েট, তেমন বেনজাইনও একটা বিশেষ টাইপের ইন্টারমিডিয়েট। এই বেনজাইন ইন্টারমিডিয়েটের সাহায্যে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা যায়, এবং এটা ফেনল প্রস্তুতের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। কি করে আমরা ফেনল প্রস্তুত করি এই ক্লোরোবেনজিন থেকে ডাউ প্রসেসে, তার মেকানিজমটা একটু দেখব। বেনজাইন ইন্টারমিডিয়েটটা কি? বেনজাইন ইন্টারমিডিয়েট বলছে, মেকানিজম যদি আমরা আসি, বেনজাইন ইন্টারমিডিয়েট বলছে, ধরো এই তোমার ক্লোরোবেনজিন আছে, অর্থ পজিশনে যে হাইড্রোজেনটা আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, বোথ আর ইকুইভ্যালেন্ট। এই যে OH মাইনাস অ্যাজ এ বেস, নট নিউক্লিওফাইল, অ্যাজ এ বেস নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে না, বেস হিসাবে অ্যাটাক করছে, এই Hটাকে অ্যাটাক করবে, ফলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস তৈরি হলো। এবার এই মাইনাসটা ব্যাক করবে আর এই ক্লোরিনটা বেরিয়ে যাবে, দেন ইট উইল প্রডিউস এ নিউ intermediate which is known as
বেনজাইন ইন্টারমিডিয়েট। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে বেনজাইন ইন্টারমিডিয়েটে যদি আমরা এরকম দেখি, নতুন যে পাই বন্ডটা তৈরি হলো, এখন এই কার্বন কার্বন তিনটে পাই বন্ড মানে তোমাদের মনে হবে যে এই কার্বনগুলো sp হাইব্রিডাইজড, কিন্তু তারা প্রকৃতপক্ষে sp2 হাইব্রিডাইজডই আছে, sp হাইব্রিডাইজড নয়। কারণ যদি এই বেনজিনটাকে sp হাইব্রিডাইজড হতে হয় এই কার্বন দুটোকে ডিউ টু ট্রিপল বন্ড, তাহলে তাদের একটা লিনিয়ার জিওমেট্রি মেনটেন করতে হবে। লিনিয়ার জিওমেট্রি মেনটেন করতে গেলে তাহলে মলিকিউলটাকে তাহলে এমন হতে হয়, মলিকিউলটাকে এমন মানে এই কার্বন এই চারটে কার্বন, তাহলে মলিকিউলটাকে এমন হতে হবে। তাহলে ওর হেক্সাগোনাল জিওমেট্রি থাকবে না। যদি এটাকে sp হাইব্রিডাইজড হতে হয়, তাহলে মলিকিউলটা, কারণ sp হাইব্রিডাইজডের ক্ষেত্রে তোমরা জানো তার আগের পরের কার্বনগুলো সেম লাইনে থাকে, তাহলে মলিকিউলটাকে এরকম হতে হবে, তাহলে হেক্সাগোনাল জিওমেট্রি থাকবে না বেনজিনের। সো ও কখনোই এই ফর্মে থাকবে না, সরি এটা ভুল হয়ে গেল, এখানে একটা বন্ড আসবে, এখানে একটা বন্ড আসবে, এটা হবে না। তাহলে এরকম হয়ে যাওয়ার কথা, তাহলে এটা হবে না। তাহলে এরা sp2 হাইব্রিডেশন থাকবে। তাহলে sp2 হাইব্রিডেশন যদি থাকে তাহলে এটা পসিবল নয়। তাহলে sp2 হাইব্রিডেশন যদি থাকে তাহলে নতুন পাই বন্ডটা কিভাবে ফরমেশন হলো? না তোমরা জানো p অরবিটালগুলো প্যারালাল ওভারল্যাপিং এর ফলে পাই বন্ড তৈরি হয়। তাহলে এখানে নতুন পাই বন্ড কি করে তৈরি হলো? ওখানে নতুন যে পাই বন্ডটা তৈরি হলো সেই পাই বন্ডটা তৈরি হলো এভাবে যে খুব ভালো করে তোমরা খেয়াল করো, এই যে pp অরবিটালের মধ্যে পাই বন্ড তৈরি হয়ে গেছে। তাহলে এদিকে কার্বনের সঙ্গে ক্লোরিনের sp2 হাইব্রিডাইজড বন্ড ছিল, অরবিটাল ছিল, এদিকে হাইড্রোজেনের সঙ্গে sp2 অরবিটাল ছিল। তাহলে এই sp2 অরবিটাল আর এই sp2 অরবিটালের মধ্যে, এই যে দুটো sp2 অরবিটাল ছিল তাদের মধ্যে একটা নতুন বন্ড ওভারল্যাপিং হলো এবং নতুন একটা পাই বন্ড তৈরি হলো। এদের দুজনের মধ্যে একটা ওভারল্যাপিং হয়ে একটা পাই বন্ড তৈরি হলো। এখন এই দুটো sp2 অরবিটালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তোমরা জানো যে প্যারালাল ওভারল্যাপিং যদি হয় তবে পাই বন্ড ভালো হবে। বাট এখানে যেহেতু তারা ইনক্লিনেশন ফর্মে আছে, তাহলে তারা দুজন এরকম ফর্মে না থেকে ওভারল্যাপিং না করে তারা এইভাবে ওভারল্যাপিং করছে। তাহলে ওভারল্যাপিং এরিয়া খুব কম, মানে বন্ধনের স্ট্রেংথ খুব কম। সো এই যে নতুন পাই বন্ড তৈরি হলো, লেস ওভারল্যাপিং এরিয়া, দ্যাটস ওয়াই উইক বন্ড, highly reactive. Less overlapping area, weak bond, highly reactive. কিরকম হবে? আমরা যদি রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকি তাহলে কিরকম দাঁড়াবে? ধরো এই একটা আছে, দুজনের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন থাকতে পারে, অথবা এমন হতে পারে এর কাছে দুটো ইলেকট্রন আছে, এটা মাইনাস, এটা প্লাস, অথবা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে এই কাছে দুটো ইলেকট্রন আছে, এই কার্বনটা মাইনাস আর এই কার্বনটা প্লাস, তাহলে এরকম দুটো গঠনেও থাকতে পারে। এখন বেনজাইনের ক্ষেত্রে যদি তোমরা ভাবো যে বেনজাইন এই যে গঠনটা তৈরি হলো, বেনজাইনের যে গঠনটা তৈরি হলো কীরকম দেখলে না, কোথাও এক জায়গায় ট্রিপল বন্ড আর এই হচ্ছে তোমার বেনজাইন। এখন প্রশ্ন, বেনজাইনের যে নতুন পাই বন্ড, যে পাই বন্ধনটা দুটো sp2 অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে যে পাই বন্ডটা তৈরি হলো, এই পাই বন্ধন sp2 যে পাই বন্ড তৈরি হলো, খেয়াল রাখতে হবে এই পাই বন্ডটা কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে? কারণ এই sp2 অরবিটালগুলো প্লেনে আছে, আর যে p অরবিটালগুলো পাই বন্ডে অংশগ্রহণ করে তারা আছে তোমার
অ্যাবভ দ্য প্লেন অর বিলো দ্য প্লেন দ্যাট ইজ পারপেন্ডিকুলার অন দ্য প্লেন। মানে যদি আমরা এইভাবে গঠনটা আঁকি তাহলে কি দেখবো আমরা যদি গঠনটা এইভাবে আঁকি, এইভাবে আঁকলে খুব একটা ভালো বোঝা যাবে না, এইভাবে যদি আঁকি আমরা, এইভাবেই যদি আঁকি আমরা, খেয়াল করো যে এখানে একটা পি অরবিটাল আছে পারপেন্ডিকুলার, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, প্রত্যেকটা কার্বনে একটা তো পি অরবিটাল আছে বেনজিনটার অ্যারোমেটিসিটির জন্য। এবার এই দুজনের কথা ভাবো, এই দুজনের ক্ষেত্রে তাহলে এই পি অরবিটালগুলো কি করবে না, তারা ওভারল্যাপিং করে রেজোনেন্সে পার্টিসিপেট করবে, ডিলোকালাইজড হয়ে যাবে। রেজোনেন্সে পার্টিসিপেট করলো, ডিলোকালাইজড হয়ে গেল, ডিলোকালাইজড হয়ে গেল। এখন এদের সঙ্গে নতুন যে sp2 অরবিটালটা আছে তার কীভাবে আছে না, প্লেনে আছে, এইভাবে এই প্লেনে আছে, আর এও এইভাবে প্লেনে আছে। তাহলে পি অরবিটালগুলো আছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, আর নতুন sp2 অরবিটালগুলো প্লেনে আছে যারা পারপেন্ডিকুলার নেই। সো এই দুটো sp2 অরবিটাল, এই sp2 অরবিটাল এবং এই sp2 অরবিটাল, এরা রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারবে না, ডাজ নট। ফলে এদের মধ্যে যে পাই বন্ড তৈরি হবে, এই পাই বন্ডটা ডাজ নট পার্টিসিপেট ইন রেজোন্যান্স, পার্টিসিপেটস ইন রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারবে না। বোঝা গেল? এখন যেহেতু এই বন্ধনে ওভারল্যাপিং এরিয়া খুব কম, তাহলে এই বন্ধনটা কি শুনলে, এটা খুব হাইলি রিয়াক্টিভ। এই হাইলি রিয়াক্টিভ হওয়ার জন্য এ কী করবে, খুব দ্রুত বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। এখন কিভাবে তাহলে রিয়াকশনটা হবে, আমার রিয়াকশন মেকানিজমের দিকে যাই, মেকানিজমটার দিকে আমরা ব্যাক করি। তাহলে মেকানিজমটা আমার দাঁড়ালো এরকম যে প্রথমে এখানে ক্লোরিন আছে, অর্থ পজিশনে হাইড্রোজেন আছে, OH মাইনাস অ্যাজ এ বেস হাইড্রোজেনটাকে নিল, এটা মাইনাস হলো, ক্লোরিন এটা মাইনাস, এই মাইনাস ব্যাক করলো, এটা চলে গেল, এই একটা নতুন পাই বন্ড তৈরি হলো, বেনজাইন। এবার বেনজাইন করবে কি, এই যে বেনজাইনটা হলো এরপরে OH মাইনাস আবার এখানে আসবে, এসে অ্যাটাক করবে। এখন এই OH মাইনাস যেহেতু এখানে দুটো কার্বনই সিমেট্রিক্যাল, এই কার্বন এবং এই কার্বন দুজন সিমেট্রিক্যাল, তাহলে OH মাইনাস দু জায়গাতেই অ্যাটাক করতে পারে, এখানেও অ্যাটাক করতে পারে, এখানেও অ্যাটাক করতে পারে। তাহলে OH মাইনাস যদি এইখানে অ্যাটাক করে তাহলে এইটা এখানে চলে আসবে, তাহলে OHটা এখানে এলো, এইখানটা মাইনাস হলো, ও সলভেন্ট থেকে ধরো H+ নিয়ে নেবে, নিয়ে ওখানে আবার H চলে আসবে, তাহলে আলটিমেটলি ক্লোরিনের পজিশনে OHটা এলো। আবার এটাও তো হতে পারতো, যে OH মাইনাস গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করলো, এইটা মাইনাস হয়ে গেল, তাহলে এখানে তোমার OH আসবে, এইটা মাইনাস হবে, এও সিস্টেম থেকে H+ নিয়ে নেবে, দেন ইট উইল প্রডিউস OH হেয়ার। দুটো যৌগই ফেনল, যদিও এই যে ফেনলটা তৈরি হবে, এই ফেনলটা আমরা এভাবে ভাবতে পারি যে ফেনলটা আবার এভাবেও ভাবতে পারতাম, আচ্ছা NaOH সিস্টেমে আছে, সিস্টেমে NaOH আছে, তাহলে এটা ONA হয়ে যাবে, আবার ONA হয়ে যাবে, ONA হয়ে যাবে, সেটাতে আবার অ্যাসিডিফিকেশন করলে OH হয়ে যাবে। বা আমরা এটাকে এভাবেও ভাবতে পারি যে এই OH মাইনাসটা, এই O মাইনাসটা এইখান থেকে H+ নিতে পারে, তাহলে এখানে O মাইনাস থাকবে, Na+, এখানে H চলে এলো, তারপরে অ্যাসিডিফিকেশন করলে এটা ফেনল হয়ে যাবে। এখন এই দুটো যৌগের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই এই দুটো যৌগের মধ্যে, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে যেখানে ক্লোরিনটা ছিল, এই ক্লোরিনের পজিশনে OH গ্রুপটা ঢুকেছে, আর এখানে ক্লোরিন রেসপেক্টে অর্থ পজিশনে OH গ্রুপটা ঢুকেছে। এই ধরনের সাবস্টিটিউশনকে আমরা বলি নর্মাল সাবস্টিটিউশন, আর এইটাকে আমরা বলবো সাইন সাবস্টিটিউশন। নর্মাল সাবস্টিটিউশন, সাইন সাবস্টিটিউশন। এখন খেয়াল করো, এই যে প্রথম স্টেপে যেখানে তোমার এলিমিনেশনটা হচ্ছে স্টেপ 1, যে এলিমিনেশনটা হচ্ছে স্টেপ 1, এখানে কি হলো, সিন এলিমিনেশন হলো, হাইড্রোজেন এবং ক্লোরিন দুজনই বাদ চলে গেল, দিয়ে এই বেনজাইনটা তৈরি হলো। এই স্টেপটাই হচ্ছে আমাদের RDS,
বেনজাইন তৈরির স্টেপটা হচ্ছে RDS, রেট ডিটারমিনিং স্টেপ। আর স্টেপ 2তে যে OH এবং H অ্যাডিশনটা হবে, তাহলে এটা হচ্ছে এলিমিনেশন স্টেপ। এই স্টেপটা হচ্ছে এলিমিনেশন স্টেপ। আর স্টেপ 2টা হচ্ছে অ্যাডিশন স্টেপ। কেন না এখানে আলটিমেট আবার H2O অ্যাড হচ্ছে, অ্যাডিশন স্টেপ। এই এলিমিনেশন স্টেপ এবং অ্যাডিশন স্টেপ, তাহলে স্টেপ 1টা হচ্ছে এই এলিমিনেশন স্টেপটাই হচ্ছে RDS, এলিমিনেশন স্টেপটা RDS। অ্যাডিশন স্টেপটা ফাস্ট, এটা ফাস্ট, ওটা স্লো। কেন ফাস্ট? বেনজাইন তৈরি হওয়ার সাথে সাথেই। তাহলে নর্মাল সাবস্টিটিউশন কোনটা না, যেখানে ক্লোরিনটা ছিল সেই পজিশনেই যখন OH গ্রুপটা ঢুকলো তখন সেটাকে আমরা বলছি নর্মাল সাবস্টিটিউশন। আর তার অর্থ পজিশনে যখন ঢুকবে OHটা তখন সেটাকে আমরা বলছি সাইন সাবস্টিটিউশন। তাহলে এই প্রসেসে খেয়াল করা যাক যে প্রথম স্টেপটা এলিমিনেশন, তারপর স্টেপটা অ্যাডিশন। তাহলে এই ধরনের রিয়াকশনকে আমরা বলতে পারি এলিমিনেশন অ্যাডিশন। এই ধরনের রিয়াকশনকে আমরা বলতে পারি এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম, এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম, এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম। কিন্তু যদি OH গ্রুপের রেসপেক্টে ক্লোরোবেনজিনে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকতো, ধরো NO2 আছে, স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এটার ক্ষেত্রে যখন আমরা অ্যাকোয়াস NaOH দেব তখন এত হায়ার কন্ডিশন লাগবে না, রিয়াকশনটা অনেক ফ্যাসিলিটেড হবে ডিউ টু দিস NO2 গ্রুপ। এবং এক্ষেত্রে যে রিয়াকশন মেকানিজমটা ফলো করবে সেই রিয়াকশন মেকানিজমটা কিন্তু বেনজাইন মেকানিজমের মাধ্যমে হবে না। এখানে ONA আসবে, এখানে NO2 হবে, তারপরে অ্যাসিডিফিকেশন করলে এটা আবার OH হয়ে যাবে এবং এখানে NO2 হবে। এখানে একটাই প্রোডাক্ট হবে, কোনো সাইন সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাওয়া যাবে না। এবং দিস রিয়াকশন ডাজ নট ফলো বেনজাইন মেকানিজম। কেন না এখানে তাহলে মেকানিজমটা কি? এখানে মেকানিজমটা হচ্ছে এরকম যে এই যে ক্লোরিনটা আছে, সাপোজ এখানে ক্লোরিনটা আছে, OH মাইনাস প্রথমে এখানে NO2 গ্রুপটা আছে, এই OH মাইনাস গিয়ে প্রথমে এখানে অ্যাটাক করলো। এই নাইট্রো গ্রুপের -R এফেক্টের জন্য এই কার্বনে যথেষ্ট ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়েছে, ফলে ওর ইলেকট্রোফিলিসিটি ইনক্রিজ করলো, ফলে OH মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো, অ্যাজ এ নিউক্লিওফাইল। এখানে কিন্তু অ্যাটাক করছিল অ্যাজ এ বেস, তাহলে অ্যাজ এ নিউক্লিওফাইল এই জায়গায় গিয়ে অ্যাটাক করলো। কি হবে? এখানে মাইনাস হবে, তাহলে এখানে তোমার ক্লোরিন OH দুজন ঢুকে গেল, এইটা এখানে NO মাইনাস প্লাস, এই মাইনাসটা ব্যাক করবে, এটা এখানে মাইনাস হবে, তাহলে এইখানটায় মাইনাস হলো, এখানে ডাবল বন্ড হয়ে গেল, ক্লোরিন OH, এখানে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড, প্লাস মাইনাস। এবার এই যে কন্ডিশনটা হলো, এখানে মাইনাস আছে, এই যে নাইট্রো গ্রুপটা আছে, এই নাইট্রো গ্রুপটা কি করবে? রেজোন্যান্সে অংশগ্রহণ করবে। ক্লোরিন OH আছে, এই মাইনাসটার সঙ্গে নাইট্রো গ্রুপটা রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, তাহলে এখানেও এক্সট্রা একটা কনজুগেশন অংশগ্রহণ করলো। এই কনজুগেশনটা করবে কি? এই কার্বোয়ানাইনটাকে যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি প্রদান করবে, এই কার্বোয়ানাইনটাকে যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি প্রদান করবে, এরপর কি হবে না এই মাইনাসটা ধরো আবার ব্যাক করলো, এইটা আবার এইখানে গেল, এটাই মাইনাস হয়ে গেল, কিরকম দাঁড়াবে? এই প্লাস মাইনাস ক্লোরিন OH এবং এই মাইনাস এরপর ফাইনালি ব্যাক করবে এবং ক্লোরিনটা বেরিয়ে যাবে।
তাহলে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটিগুলো পেলো। ফাইনালি এটুকু রেজোনেন্স রিং স্ট্রাকচার হয়ে গেল। ফাইনাল স্টেপে আবার তোমার এখানে তোমার NO2 থাকলো এবং এখানে আলটিমেটলি OH গ্রুপ চলে এলো। তাহলে এলিমিনেশনটা পরে হলো, আগে ক্লোরিন OH মাইনাসে অ্যাডিশন হয়েছে। তাহলে এই স্টেপটাকে আমরা বলবো অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। তাহলে ডাউ প্রসেসের বেনজাইন মেকানিজমটা ছিল এলিমিনেশন অ্যাডিশন মেকানিজম, আর এটা হচ্ছে অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। ডাউ প্রসেসে ওটা কিন্তু যেহেতু ডাউ প্রসেসের ক্ষেত্রে যখন বেনজাইন মেকানিজম হচ্ছে, বেনজাইন মেকানিজমের প্রথম এলিমিনেশন স্টেপটাই RDS। সেই স্টেপে দুজন অংশগ্রহণ করছে, একটা হচ্ছে তোমার ক্লোরোবেনজিন এবং OH মাইনাস আছে বেস। সো অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু 2। এই ধরনের রিয়াকশনগুলোকে আমরা বলছি SN2AR, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অ্যারাইল বা অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার হলো। এরপর আমরা দেখব যে আর কোন ভাবে বেনজাইন তৈরি করা যায়। বেনজাইন প্রিপারেশন। বেনজাইন কি করে তৈরি করা যায়? এক নম্বর তো দেখা গেল ক্লোরোবেনজিন থেকে বেনজাইন প্রিপারেশন করা হলো। আবার এমন হতে পারে যে এখানে ক্লোরিন আছে, এখানে আমরা দিলাম NaNH2 লিকুইড অ্যামোনিয়া মানে তার টেম্পারেচার -33°C। এই প্রসেসও এই অর্থ পজিশন ধরো NH2 মাইনাস একটা স্ট্রং বেস, এইটা আসবে, এইটা ব্যাক করবে এটা, তাহলে এখান থেকে আমরা বেনজাইন তৈরি করতে পারি। 2 নম্বর কীভাবে বেনজাইন তৈরি করতে পারি না, এভাবেও বেনজাইন তৈরি করা যেতে পারে যে সাপোজ এখানে আমার ডাইজোনিয়াম আয়ন আছে আর এখানে কার্বক্সিলেট আয়ন আছে। ইন দিস প্রসেস উই ক্যান অলসো প্রিপেয়ার বেনজাইন। তাহলে এখানেও আমরা এভাবেও বেনজাইন তৈরি করতে পারি। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে এবং নাইট্রোজেন পাওয়া যাবে। হলো। 3 নম্বর কি তৈরি করতে পারি না, অর্থ ডাইহ্যালো বেনজিন যদি হয়, সাপোজ এখানে ক্লোরিন আছে, এখানে ব্রোমিন আছে, যদি এখানে ম্যাগনেসিয়াম ইথার দেওয়া হয়, ড্রাই ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, তাহলেও এখান থেকে বেনজাইন তৈরি হতে পারে। কিভাবে না, প্রথমে কার্বন ব্রোমিন বন্ডটা দুর্বল, তাহলে এখানে MgBr তৈরি হবে, এই কার্বনটার মাইনাস ক্যারেক্টার আছে, তাহলে এবার এই মাইনাসটা ব্যাক করে ক্লোরিনটা বেরিয়ে যাবে। উই ক্যান অলসো প্রিপেয়ার বেনজাইন। তোমাদের মনে রাখতে হবে অর্থ ডাইহ্যালো বেনজিন নেভার প্রডিউস গ্রিগনার্ড রিয়েজেন্ট। প্রথমে গ্রিগনার্ড রিয়েজেন্ট প্রডিউস করবে, বাট তারপরেই আবার তোমার এলিমিনেশন হয়ে গিয়ে বেনজাইন তৈরি হয়ে যাবে। এবার আমরা বেনজাইনের কয়েকটা ফিচার্স দেখে নেব। বেনজাইন মেকানিজমের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পটাশিয়াম অ্যামাইড অথবা সোডিয়াম অ্যামাইডের সঙ্গে লিকুইড অ্যামোনিয়া প্রেজেন্স। ধর এখানে ক্লোরোবেনজিন আছে, তাহলে এখানে যখন আমরা KNH2 ইন লিকুইড অ্যামোনিয়া দেওয়া হবে, তাহলে কী হবে, অর্থ পজিশনে যে হাইড্রোজেনটা আছে এই স্ট্রং বেসটা গিয়ে একে অ্যাটাক করবে, এইটা পড়বে এখানে, এটা বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি একটা স্টেপ গ্যালপ করলাম, প্রথমে এখানে মাইনাস তৈরি হবে কার্বনটা ব্যাক করবে, তারপর ক্লোরিনটা বেরোবে। এবার এইটা তৈরি হওয়ার পর এই যে বেনজাইনটা তৈরি হলো, এই বেনজাইনটা এরপর কি করবে, ধরো এই যে NH2 মাইনাস আছে অ্যাজ এ বেস, যে কোনো একটা পজিশনে অ্যাটাক করতে পারে, তাহলে এখানে অ্যাটাক করলো, তাহলে এটা ব্যাক করলো, তাহলে এখানে NH2 এলো, এটা মাইনাস এলো, এই মাইনাসটা এই যে সলভেন্ট হিসাবে যে অ্যামোনিয়াটা আছে এই অ্যামোনিয়ার থেকে H+ নিয়ে নেবে, সলভেন্ট অ্যামোনিয়ার থেকে H+ নিয়ে নেবে, নিয়ে এখান থেকে H+ নেবে, নিয়ে it will produce aniline। আবার এমনটাও হতে পারত, এই যে বেনজাইনটা আছে এই বেনজাইনের NH2 মাইনাস গ্রুপটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা হয়ে গেল, এখানে মাইনাস, এখানে NH2, এবং এটা আবার
ওই অ্যামোনিয়া থেকে বা সলভেন্ট থেকে H+ নিয়ে অ্যানিলিন তৈরি করবে। দিস ইজ নর্মাল সাবস্টিটিউশন অ্যান্ড দিস ইজ সাইন সাবস্টিটিউশন। এখন প্রতিস্থাপিত বেঞ্জিন মানে ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে, প্রতিস্থাপিত ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। কীরকম ব্যাপারটা অন্যরকম? ব্যাপারটা এরকম যে সাপোজ এখানে মিথাইল গ্রুপ আছে, সাপোজ এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে ক্লোরিন আছে। যদি আমরা এখানে NaNH2 দিই তাহলে NH2- লিকুইড অ্যামোনিয়া। প্রথমে কী হবে, এখানে একটা অর্থোহাইড্রোজেন আছে, তাহলে একদম প্রথমে আমি একবারই দেখালাম যে এটা এখানে গেল, এটা ব্যাক করলো, দিয়ে প্রথমে একটা বেনজাইন তৈরি হলো, বেনজাইন তৈরি হলো। তোমাদের মনে রাখতে হবে এই মিথাইল গ্রুপটা কিন্তু +I গ্রুপ। এবার এই যে বেনজাইন তৈরি হলো, এই বেনজাইন থেকে এবার যে NH2- আছে, সেই NH2- এখন দুটো পজিশন অ্যাটাক করতে পারে, আইদার C2 কার্বনকে অথবা C3, মানে এটা যদি 1 2 3 4 5 6 বলি আমরা, তাহলে C2 কার্বনকে অ্যাটাক করতে পারে, C3 কার্বনকে অ্যাটাক করতে পারে। যখন C2 কার্বনকে অ্যাটাক করবে, NH2- যখন C2 কার্বনকে অ্যাটাক করবে, C2 কার্বনকে মানে এইখানে অ্যাটাক করলো, তাহলে এটা মাইনাস হবে। এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে NH2টা এলো, তাহলে এখানে মাইনাস হলো। এবার এটা সলভেন্ট থেকে H+ নিয়ে, সলভেন্ট থেকে H+ নিয়ে ইট উইল প্রডিউস অর্থোমিথাইল অ্যানিলিন। আবার যদি এটা C3 কার্বনে অ্যাটাক করে, যদি এটা C3 কার্বনে অ্যাটাক করে, যদি এইখানটা অ্যাটাক করে, তাহলে কি হবে, এখানে মিথাইল আছে, এখানে NH2 এলো, এটা মাইনাস এলো, এটাও অ্যামোনিয়া থেকে H+ নিয়ে প্যারামিথাইল অ্যানিলিন তৈরি করলো। দিস ইজ সাইন সাবস্টিটিউশন প্রোডাক্ট, সাইন সাবস্টিটিউশন প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে তোমাদের খুব লজিক্যালি তোমরা একটু ভাবো যে এখানে মাইনাস থাকলে মিথাইল গ্রুপে +I এফেক্ট এটা খুব একটা ডিস্টার্ব করবে না, বাট এখানে মাইনাস থাকলে মিথাইল গ্রুপে +I এফেক্ট, মিথাইল গ্রুপে +I এফেক্ট এই মাইনাস কার্বনটাকে আনস্টেবল করে দেবে, বিকজ মিথাইল গ্রুপে +I এফেক্ট ইলেকট্রন ডোনেট করবে। তাহলে এই প্রোডাক্টটা, এইটা আনস্টেবল, এটা স্টেবল, তাহলে এটা বেশি পাওয়ার কথা, এটা কম পাওয়ার কথা। বাট প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি, এটা প্রায় 45% পাওয়া যায়, আর এটা 55% পাওয়া যায়। কেন না, কারণটা হচ্ছে এখানে তোমার ওই অর্থ পজিশনে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, স্টেরিক ফ্যাক্টরটার জন্য এর প্রোডাক্ট ফরমেশন কিছুটা কমে যায়। আচ্ছা, যদি ক্লোরিনটা প্যারা পজিশনে থাকতো, তাহলে প্যারা ক্লোরোটলুইন যদি হতো, প্যারা ক্লোরোটলুইন, ভালো করে ভাবো, এখানে মিথাইলটা আছে, এখানে ক্লোরিনটা আছে। এখন এটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি দেখব না, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যখন আমরা এখানে KNH2 লিকুইড অ্যামোনিয়া দেব, KNH2 লিকুইড অ্যামোনিয়া দেব, অর্থোহাইড্রোজেন এখানেও আছে, অর্থোহাইড্রোজেন এখানেও আছে, তাহলে দু রকম বেনজাইন তৈরি হতে পারে। এখানে মিথাইল গ্রুপ আছে, যদি এইটা বাদ যায় তাহলে আমরা এখানে বেনজাইনটা পাবো, আবার এটা 1 নম্বর বেনজাইন। আর যদি এইটা বাদ যায় তাহলে আমরা এখানে বেনজাইনটা পাবো, এটা 2 নম্বর বেনজাইন। এখন 1 নম্বর বেনজাইনটা কি করবে, 1 নম্বর বেনজাইন অর্থাৎ যেটা 1 নম্বর, এই 1 নম্বর বেনজাইনটার কথা ভাবো, এখানে মিথাইল আছে, এইখানে পাই বন্ড তৈরি হয়েছে, এরপর যখন NH2- আসবে এইখানে আসতে পারে, এটা এলো, এখানে Me, এখানে NH2, আর আমি 2 নম্বর স্টেপে আমি লিখে রাখছি অ্যামোনিয়া, তাহলে আচ্ছা অ্যামোনিয়া লিখলাম না, এখানে মাইনাস তৈরি হলো, এখানে মাইনাস তৈরি হলো। আর কি হতে পারে, এটা যদি এখানে অ্যাটাক করতে পারে তাহলে এখানে NH2 এলো, এখানে মাইনাস এলো, এখানে মাইনাস এলো। এটা তোমার অ্যামোনিয়া থেকে H+ নিয়ে এই কম্পাউন্ড দেবে,
আর এটা অ্যামোনিয়া থেকে H+ নিয়ে এই কম্পাউন্ড দেবে। তাহলে একটাকে 1 নম্বর করলাম, একটা 2 নম্বর করলাম। এবার 2 নম্বর থেকে কি আসতে পারে দেখো। 2 নম্বর কম্পাউন্ড যখন আছে Me, আর 2 নম্বর যে অ্যারাইনটা আছে এইটা, এখান থেকে যখন আমরা NH2 দেব, NH2 মাইনাস, তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে তোমরা একটু আগে পৌঁছো যে এটা বেশি উৎপন্ন হবে, এটা কম উৎপন্ন হবে, এখন এখানে পড়া হয়েছে। 2 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে Me আছে, তাহলে NH2টা এখানে এলো, এখানে মাইনাস তৈরি হলো, এখানে মাইনাস তৈরি হলো, খুবই স্টেবল, বিকজ মিথাইল গ্রুপ এই গ্রুপটাকে খুব একটা ডিস্টেবিলাইজ করবে না। ফলে আমরা এটাতে যদি অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া দিলে আমরা এই প্রোডাক্টটা পাবো, দ্যাট ইজ 2 নম্বর প্রোডাক্টটা আবার পাবো। বাট এখানে NH2 যদি প্যারা পজিশনে অ্যাটাক করে, তাহলে এখানে মাইনাস হবে, এবং এখান থেকে অ্যামোনিয়া দিলে Me, NH2, 3 নম্বর কম্পাউন্ড। তাহলে 1 নম্বর হচ্ছে অর্থোটলুইডিন, 2 নম্বর মেটাটলুইডিন, 3 নম্বর প্যারাটলুইডিন। এর মধ্যে মেটাটলুইডিন দুবার উৎপন্ন হচ্ছে, দুভাবে উৎপন্ন হচ্ছে। এখানে এই বেনজাইনের মাধ্যমে একরকম, আর এই বেনজাইনের মাধ্যমে একবার তৈরি হচ্ছে। সো মেটাটলুইডিন এটা পাওয়া যায় 56%, অর্থোটলুইডিন 22%, আর প্যারাটলুইডিনও পাওয়া যাবে 22%। বোঝা গেল? এবার যদি প্যারাব্রোমো অ্যানিসোলে সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দেওয়া হলো, প্যারাব্রোমো অ্যানিসোল, তোমরা জানো OCH3 গ্রুপটা হচ্ছে -I গ্রুপ, প্যারাব্রোমো অ্যানিসোল। এক্ষেত্রে দুটো অর্থোহাইড্রোজেন আছে, এখানে একটা অর্থোহাইড্রোজেন আছে, এখানে একটা অর্থোহাইড্রোজেন আছে, বোথ আর ইকুইভ্যালেন্ট। তাহলে এক্ষেত্রে আমাদের যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, একটাই ইন্টারমিডিয়েট তৈরি হবে, OCH3 একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। তাহলে প্যারাব্রোমো অ্যানিসোলের ক্ষেত্রে একটাই বেনজাইন তৈরির সম্ভাবনা আছে। এবার এই বেনজাইন থেকে আমরা দুটো প্রোডাক্ট পেতে পারি, একটা হচ্ছে NH2 মাইনাস, যদি প্যারা পজিশনে অ্যাটাক করে তাহলে মেটা পজিশনে মাইনাস হবে। প্যারা পজিশন, এখানে মিথাইল গ্রুপ, এখানে NH2, তাহলে এখানে মাইনাস হবে। আর যদি এটা মেটা পজিশনে অ্যাটাক করে OCH3 গ্রুপের রেসপেক্টে, এটা OMe হবে। OMe গ্রুপের রেসপেক্টে যদি এখানে অ্যাটাক করে তাহলে এখানে মাইনাস হবে। এবার তোমরা বলো যে -I এফেক্ট তোমার ডিস্টেন্সের সঙ্গে হ্রাস পাই, যদিও দুটো কার্বনের পরে -I এফেক্ট খুব একটা ইম্পর্টেন্স নয়, তাও এই মাইনাসটা একটু হলেও মিথাইল গ্রুপের -I এফেক্টের স্টেবিলিটি পাবে, আর এই মাইনাসটা কার্বনটা OMe গ্রুপের সাপেক্ষে কোনো স্টেবিলিটি পাবে না। সো এটা দিস ইজ সামহাউ মোর স্টেবল দ্যান দিস। সো এখান থেকে আমরা যেটা পাবো, প্যারা অ্যানিসিডিন অলমোস্ট সেম অ্যামাউন্টই পাওয়া যাবে, বিকজ তোমার দুটো কার্বনের পরে -I এফেক্ট করে কাজ করে না, তাও এটা সামান্য পরিমাণের থেকে বেশি পাবো আমরা। এই গেল। এছাড়া বেনজাইনের দুটো রিয়াকশন দেখে নাও, বেনজাইন খুব গুরুত্বপূর্ণ রিয়াকশনস অফ বেনজাইন। বেনজাইন কোনো সিস্টেমে ইন্টারমিডিয়েট হিসেবে বেনজাইন তৈরি হওয়ার পর যদি আর কোনো নিউক্লিওফাইল না থাকে, তখন কি করবে? বেনজাইন ডাইমেরাইজ করবে, ডাইমেরাইজ উইথ ইটসেলফ। কি করবে না, এরকম প্রোডাক্ট তৈরি করবে, ডাইমেরাইজেশন হয়ে যাবে। আবার বেনজাইনে যদি আমরা ফিনাইল লিথিয়াম দিই, ধরো এখানে ক্লোরোবেনজিন আছে,
ফিনাইল লিথিয়াম দিলে পিএইচ মাইনাস এলআই প্লাস বা কোনো অ্যালকিল লিথিয়াম দিলে, তাহলে অবভিয়াসলি এখান থেকে প্রথমে বেনজাইন তৈরি হবে। প্রথমে বেনজাইন তৈরি হলো, তারপর এই যে ফিনাইল গ্রুপটা আছে এই গিয়ে তোমার এখানে অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, তাহলে আমরা একটা প্রোডাক্ট এভাবে পাবো যে এখানে একটা ফিনাইল গ্রুপ চলে এলো, এখানে একটা ফিনাইল গ্রুপ চলে এলো। বোঝা গেল? আবার এমনও হতে পারে যে কোথাও কোনো সিস্টেমে বেনজাইন তৈরি হলো, সিস্টেমে আমার এরকম জিনিস আছে CPH3- দেন ইট ক্যান প্রডিউস CPH3, এমন যৌগ দিতে পারে। তিনটে নিটের এমসিকিউ করে এই ক্লাসটা আমরা এখানে শেষ করব। তাহলে প্রথম কোশ্চেনটা দেখে নাও। When orthobromoanisole is treated with NaNH2 liquid ammonia, the major product obtained is? ভেবে নাও, অর্থব্রোমোঅ্যানিসোল মানে অর্থ পজিশনে ব্রোমিন আছে, এখানে ওএমই আছে, তাহলে একটা মাত্র অর্থ হাইড্রোজেন আছে। তাহলে যদি আমরা এখানে NaNH2 লিকুইড এমনে দিই, তাহলে NH2 মাইনাস গিয়ে প্রথমে এটাকে নেবে, এটা যাবে, এটা বের হয়ে যাবে, তাহলে এখানে ওএমই আছে, এইখানে বেনজাইন তৈরি হলো। এর দুটো পসিবিলিটি আছে। আবার NH2 মাইনাস গিয়ে এখানে 2 নম্বর কার্বনে অ্যাটাক করতে পারে, 3 নম্বর কার্বনে অ্যাটাক করতে পারে। যদি 2 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে এখানে ওএমই, এখানে NH2, এখানে মাইনাস তৈরি হবে। আর যদি 3 নম্বর কার্বনে অ্যাটাক করে তাহলে এখানে ওএমই, এখানে NH2, এইখানে মাইনাস তৈরি হবে। সরি, ভুল হয়ে গেল, এখানে NH2 হবে, এখানে মাইনাস তৈরি হবে, এখানে NH2 হবে, এখানে মাইনাস তৈরি হবে। এখন এই মাইনাসটা যেহেতু ওএমই গ্রুপের মাইনাস আই এফেক্টের কাছে আছে, তাহলে বেশি স্টেবিলিটি পাবে। সো এই কম্পাউন্ডটা, দ্যাট ইজ প্যারা অ্যানিসিডিনটা, মেটা অ্যানিসিডিনটা মেজর প্রোডাক্ট হবে, তাহলে এটা মেজর প্রোডাক্ট হবে। নেক্সট এই কম্পাউন্ডের ক্ষেত্রে ভাবো, when para-chlorotoluene is treated with NaNH2 liquid ammonia, তাহলে একই রকমভাবে যদি আমরা দেখি para-chlorotoluene, দ্যাট ইজ এখানে এমই আছে, এখানে ক্লোরিন আছে, এটা দুটো অর্থোডেন আছে, বাট দে আর ইকুইভ্যালেন্ট। তাহলে NH2 মাইনাস দিলে এখানে এমই পাই বন্ড, দ্যাট ইজ বেনজাইন তৈরি হলো। বেনজাইন তৈরি হওয়ার পর যখন আমরা NH2 মাইনাস দেব, তাহলে এরও দুটো চান্সেস আছে। একটা হচ্ছে তোমার এমই, এখানে NH2, দ্যাট ইজ 3 নম্বর কার্বনে অ্যাটাক করলে এখানে মাইনাস হলো। আর একটা হচ্ছে এমই 4 নম্বর কার্বনে অ্যাটাক করলো, এখানে মাইনাস হলো। এটা সামহাউ লেস স্টেবল বিকজ এমই গ্রুপে প্লাস আই এফেক্ট আছে। এটা একটু বেশি স্টেবল বিকজ এইখানে এই কোনোভাবে এটাকে এফেক্ট করবে না। তাহলে মেটাটলুইডিনটাই হবে মেজর প্রোডাক্ট, তাহলে এটা হলো মেজর প্রোডাক্ট। লাস্ট কোশ্চেন, কোশ্চেনটা পড়ো। When C6D5Br reacts with NaNH2 liquid ammonia, the major product is? C6H5Dr মানে ধরো সবগুলোতে, ধরো এখানে তোমার ব্রোমিন আছে, বাকি সব C6D5Br, এখানে ডিআর আছে। তাহলে প্রথমে NH2 মাইনাস গিয়ে যে কোনো একটা অর্থ ডয়টেরিয়ামকে নেবে, এটা নেবে, এটা বাদ যাবে। এখানে ডয়টেরিয়াম থাকছে, এখানে ডয়টেরিয়াম থাকছে, এখানে ডয়টেরিয়াম থাকছে, এখানে ডয়টেরিয়াম থাকছে, এই ডয়টেরিয়ামটা নেই। এরপর যখন NH2 মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। 4টে কার্বনের ডয়টেরিয়াম এখনো আছে, এখানে NH2 এলো, এটা মাইনাস হয়ে গেল। এই মাইনাসটা কি করবে, অ্যামোনিয়া থেকে তো H প্লাস নেবে, সলভেন্ট থেকে H প্লাস নেবে, তাহলে এখানে এখন H চলে আসবে। তাহলে যদি এখানে H চলে আসে, তাহলে বাকি 4টে কার্বনের ডয়টেরিয়াম থাকবে।
এখানে এইচ চলে এসছে, এখানে এইচটাকে লিখতে হয় না। সো দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ অপশন সি। আশা করছি তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছো। খুব সহজভাবে ব্যাপারগুলো একটু ভাবলেই আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো। রেজোন্যান্স ওয়ার্ল্ডের এই ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে যদি ক্লাস তোমাদের ভালো লাগে, এবং বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো তাড়াতাড়ি। আমি আপলোড করলেই তোমরা দেখে নিতে পারো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে যদি কোনো তোমাদের সমস্যা থাকে। সবাই ভালো থেকো।